রাত তখন ঠিক 1:35। বাইরে একটানা টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। জানালার পাল্লাগুলো মাঝে মাঝে বাতাসের ঝাপটায় কেঁপে কেঁপে উঠছে। ঘরের ভেতর কেমন যেন একটা থমথমে ভাব, যেন বাতাসেও একটা অজানা ভয় মিশে আছে। সায়ন এখন একজন কলেজের পড়ুয়া ছাত্র। পড়ার টেবিলে বই খুলে বসে রয়েছে, কিন্তু পড়ায় তার একদমই মনোযোগ নেই। সে কলেজে যাওয়ার নাম করে এখানে সেখানে বসে আড্ডা মারে। পড়াশোনা করতে তার একটুও ভালো লাগে না। তার মধ্যে আজ আবার কলেজ থেকে বাড়ি ফেরার সময় একটা মোবাইল কুড়িয়ে পেয়েছিল। তাই এখন সে ওই পাশে রাখা মোবাইলের দিকে বারবার তাকাচ্ছে আর মনে মনে ভাবছে কাল সকাল হলেই ফোনটাকে সে দোকানে নিয়ে যাবে, কারণ ফোনটা সম্পূর্ণ বন্ধ। এখন তো সায়ন মনে মনে বেশ আনন্দ পাচ্ছে। একবার ফোনটা চালু হয়ে গেলেই তারপর থেকে সেও তার বন্ধুদের মতো ভিডিও গেম খেলবে। অন্যদিকে পাশের ঘরে তার মা সারাদিন খাটাখাটনি করে ক্লান্তির গভীর নিদ্রায় ঘুমোচ্ছে, আর বাবা ব্যবসার কাজে 3 দিনের জন্য বাইরে গিয়েছে। তাই পুরো ফ্ল্যাটটা আজকে যেন এক অস্বাভাবিক নিস্তব্ধতার মধ্যে পড়ে আছে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। সায়ন চমকে ওঠে। খারাপ হওয়া ফোনটা হঠাৎ বেজে উঠল কিভাবে? তাহলে কি ফোনটা খারাপ ছিলই না? যাকগে, ভালোই হলো তার। ফোনটা আর কালকে তাকে টাকা দিয়ে সারাতে হবে না। এইসব কথাই সে মনে মনে ভাবছিল। ততক্ষণে ফোনটা বাজতে বাজতে আপনা আপনি বন্ধ হয়ে গেছে। মিনিট 15 পর আবার সেই ফোনটা বেজে উঠল। এত রাতে কে বা ফোন করছে? এইসব ভাবতে ভাবতে সায়ন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নাম্বারটা ছিল 303। তখনই কেমন একটা শীতল অনুভূতি ছড়িয়ে গেল ঘরের মধ্যে। 303 নাম্বার থেকে কল আসছে, এটা আবার কেমন নাম্বার? কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর সে ধীরে ধীরে ফোনটা রিসিভ করলো। হ্যালো? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ফোনের ওপাশ থেকে গভীর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, ভারী এক নিঃশ্বাস, যেন কেউ প্রচণ্ড ক্লান্ত হয়ে নিঃশ্বাস নিচ্ছে, অথবা তার গলা দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সায়ন আবার বলল, হ্যালো? হ্যালো, কে বলছেন? কোনো উত্তর নেই, শুধু সেই গা ছমছমে নিঃশ্বাসের শব্দ। এবার সে ভয় পেল একটু। গলার স্বর শক্ত করে বলল, হ্যালো, কে? কেন ফোন করেছেন? কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নিস্তব্ধতা। তারপর খুব আস্তে আস্তে, যেন অনেক দূর থেকে আসছে একটা গলার ফিসফিসানি আওয়াজ, আমি তোমাকে দেখেছি। এবার সায়নের গা কাঁটা দিয়ে উঠল। যেই গলা সে শুনতে পাচ্ছে, সেই গলা স্বাভাবিক মানুষের মতো নয়, যেন অনেক দূর থেকে ভেসে আসছে, অথবা খুব নিচু ফ্রিকোয়েন্সিতে বাজছে। সে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। মোবাইলটা টেবিলের উপর রেখে বুক চাপড়ে নিঃশ্বাস নিতে লাগলো। কে হতে পারে? সে মনে মনে ভাবতে শুরু করলো। হয়তো কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে। কিন্তু তখনই আবার ফোনটা বেজে উঠল। এবারও 303 নম্বর।
সায়নের বুকের ধুকপুকানি বেড়ে গেল অনেকটাই। এত রাতে 303 নাম্বার থেকে আবার ফোন। সে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ফোনটা বেজেই চলেছে, কিন্তু সে ধরতে পারল না। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার, যেন ফোনটা ধরলেই তার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ করেই ফোনটা নিজে থেকে কেটে গেল। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। এমন নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও মনে হচ্ছিল অনেক জোরে জোরে আসছে। দরজার বাইরে থেকে একটা শব্দ এলো। কেউ ধীরে ধীরে করিডোর দিয়ে যেন হাঁটছে। সে আস্তে আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কানের কাছে শব্দটা আরও পরিষ্কার হয়ে এলো, যেন খালি পায়ে কেউ মেঝের ওপর দিয়ে ধীরে ধীরে পায়ে হাঁটছে। দরজার নিচের ফাঁকা দিয়ে করিডোরের ছায়া দেখার চেষ্টা করলো সে, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু সেই ভারী নিঃশ্বাসের আওয়াজ তার কানে আসছে। ফোনটা আবার বেজে উঠল। সায়ন ভয় পেয়ে পেছনে ঠিকরে গেল। তার হাত পা কাঁপছে, কিন্তু সে ফোনটা ধরার সাহস করতে পারছিল না আর। তখনই তার ঘরের দরজার বাইরে থেকে তার মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। সায়ন, তুই ঘুমিয়ে পড়েছিস? সে প্রচণ্ড ভয় পেয়েও এক মুহূর্তের জন্য থেমে গেল। মায়ের গলা কেমন যেন আজ একটু শুষ্ক লাগছে। স্বাভাবিক কণ্ঠের মতো মনে হচ্ছিল না তার। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি জেগে আছো নাকি? কিন্তু কোনো উত্তর এলো না। দরজার ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করল সে, কিন্তু করিডোরের আলো বন্ধ হওয়ার জন্য একেবারে অন্ধকার চারিদিক। শুধু অন্ধকারের মধ্যে মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে তারই দরজার বাইরে। তখনই আবার সেই পায়ের শব্দ, কিন্তু এবার সেই করিডোরে নয়, সোজা তার ঘরের ভেতর থেকে আসছে। সায়নের পুরো শরীর যেন শিউরে উঠল। ঘরের ভেতর থেকেই পায়ের শব্দ আসছে, কিন্তু সে তো একাই এখানে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভেতরে জমে থাকা ভয় এক লাফে গলগল করে বেরিয়ে আসবে, কিন্তু না, সে চিৎকার করতে পারল না। শুধু দাঁড়িয়েই রইল। কান পেতে শব্দটা শোনার চেষ্টা করছে সে। পায়ের শব্দ এবার ধীর গতিতে তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ কোথাও নেই। তাহলে তার শরীরে প্রচণ্ড স্নায়ুর টান হয়ে গেল। একটা ঠান্ডা বাতাস তার গায়ের ভেতর দিয়ে যেন কেঁপে কেঁপে গেল। ঠিক তখনই দরজার বাইরে থেকে তীব্র শব্দ শুরু হলো, যেন কেউ জোরে জোরে দরজায় আঘাত করছে। সায়ন, সায়ন, দরজা খুলে দে। সে কয়েক মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে গেল। কি করবে ঠিক বুঝতে পারছিল না। তার মা কি সত্যিই বাইরে, নাকি? হঠাৎ দরজার নিচে ফাঁকা দিয়ে এক জোড়া পা দেখা গেল। খালি পা, একদম ফ্যাকাশে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো পায়ের আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো। সায়নের পা এবার অবশ হয়ে গেল।
সে কিছুতেই নড়তে পারছিল না। দরজার ফাঁক দিয়ে কিছু একটা নড়াচড়া করতে লাগলো। সে আতঙ্কে দেখল একটা হাত দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। হাতটা দেখতে একদম তার মায়ের মতো, কিন্তু রং ছিল একেবারে কালো। তার আঙুলগুলো ছিল অনেক লম্বা, সরু। হাতটা মেঝেতে গড়াগড়ি খেয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। সায়ন হঠাৎ বিকট একটা চিৎকার দিয়ে পেছনে সরে গেল, আর তখনই ফোনটা আবার বেজে উঠল। সায়নের হাত পা ঠান্ডা হয়ে এলো। তার মনে হলো যদি সে এবার ফোনটা না ধরে তাহলে হয়তো আরও খারাপ কিছু ঘটবে। কাঁপা কাঁপা হাতে সে এবার ফোনটা তুলল। হ্যালো, হ্যালো। কোনো উত্তর নেই, কিন্তু এবার আগের মতো নিঃশ্বাসের কোনো শব্দ নেই। ফোনের ওপাশ থেকে আস্তে আস্তে একটা হাসির শব্দ ভেসে এলো। এটা কোনো মানুষের হাসি ছিল না, যেন কেউ প্রচণ্ড বিকৃতিভাবে হাসছে। তখনই দরজার বাইরে থেকে শব্দ এলো, দরজা খুলে দে, দরজা খুলে দে, দরজা খুলে দে। মোবাইলটা কান থেকে নামিয়ে নিল। তার শরীরে একটা হিম শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। তারপর হঠাৎ করেই টিভি অন হয়ে গেল। সে ধীরে ধীরে টিভির দিকে তাকালো। টিভিতে এখন তার নিজের ঘরের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিল আরেকজন সায়ন। সেই সায়ন ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, মুখ অন্ধকারে ঢাকা। কিন্তু সেই সায়ন যখন ধীরে ধীরে মুখ তুলল, আর তখনই সে দেখল তার মুখটা কেমন যেন বিকৃতি হয়ে গেছে, চামড়াগুলো ছিঁড়ে গেছে, আর মুখের কোটরে কোনো চোখ নেই। সেই ফাঁকা চোখের গহ্বর থেকে কালো কালো রক্ত গড়িয়ে পড়ছে। তার ঠোঁট বেঁকে গিয়েছে, যেন কুৎসিতভাবে হাসছে তাকে দেখে। সায়নের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে কিছুতেই গলা দিয়ে শব্দ বের করতে পারছিল না। আর ঠিক তখনই দরজাটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে খুলে গেল। সায়ন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সায়নের চিৎকার শুনে তার মা পাশের রুম থেকে দৌড়ে এলো। এসে দেখল সে মেঝেতে উল্টে পড়ে আছে। সায়ন, সায়ন, ওঠ বাবা, কি হয়েছে তোর? তখনই হঠাৎ সায়নের মায়ের চোখে পড়ল পর্দার পেছনে কালো ছায়া। ভয়ে আঁতকে উঠল সে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। প্রথমে ভেবেছিল হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু তারপরে বুঝল কোনো অশুভ ছায়া সায়নের ওপর এসে পড়েছে। তাই সায়নের মা দেরি না করে তাড়াতাড়ি সায়নের বাবাকে ফোন করে কথাগুলো জানালো। রাতটা এমনভাবেই কেটে গেল। সকালে সায়নের বাবা আগের দিন রাতে সায়নের সাথে যা ঘটেছিল সব কথা শুনে বিজনেস মিটিং ক্যান্সেল করে বাড়ি ফিরে এলো। হ্যাঁ, এটাই তো সেই ফোন, যেই ফোনের কথা আমি তোমাকে বলেছিলাম। আমার বন্ধু সুজয়, ওর এই সব পুরনো জিনিসের প্রতি খুব আকর্ষণ ছিল। অনেক দিনের পুরনো জিনিস কিনে নিজের বাড়ি ভর্তি করত। আমার দোকানের বেশ কয়েকটা ফোনের অর্ডার এসেছিল, তাই আমি ওকে নিয়ে শোরুমে গিয়েছিলাম। শোরুমের মালিক বারণ করার সত্ত্বেও সুজয় জোর করে ওই মোবাইলটা কিনেছিল।
আর তারপর থেকেই প্রতিদিন রাত্রে 303 নাম্বার থেকে ওর ফোনে ওই কল আসতো। তারপর ঠিক কী ঘটতো কিছুই জানা যায়নি। তবে যতজনই ওই ফোন ব্যবহার করেছে তাদের মধ্যে কেউ কেউ পাগল হয়ে গেছে, কাউকে খুঁজে পাওয়া যায়নি, আর কেউ কেউ এখনও হসপিটালে ভর্তি আছে। তাই আমরা সবাই মিলে গত পরশুদিন এই ফোনটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তাহলে এই মোবাইলটা সায়ন কুড়িয়ে পেল কিভাবে? সব কিছু শোনার পর সায়নের মা আঁতকে উঠল। এটা কিভাবে সম্ভব? গত পরশুদিন যে ফোনটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, গতকাল সেটা সায়ন কিভাবে কুড়িয়ে পেতে পারে? এরপর তারা বুঝতে পারল যে এই অভিশপ্ত ফোনের বিনাশ তারা কখনোই করতে পারবে না। তাই তারা দেরি না করে সেই ফোনটা আবার সেই শোরুমে রেখে দিয়ে এলো।